কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন সনকা এডুকেশন এক্সপ্রেস। একেবারে সনকা এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে এই যে অনুষ্ঠান আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট সময়ে পৌঁছে যায়, সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্ট এবং তার সঙ্গে আমি বলবো শুধু স্টুডেন্ট না, তাদের অভিভাবকদেরও একটা অনেক বড় ভূমিকা রয়েছে। তাদের সামনে কিছু নির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়া, যাতে করে আগামী দিনে কিভাবে একজন ছাত্র বা ছাত্রী তার জন্য সঠিক কেরিয়ারের দিশা খুঁজে পায়, কিভাবে একজন ছাত্র বা ছাত্রী নিজেকে তার যে কাঙ্ক্ষিত কেরিয়ার, তার যে কাঙ্ক্ষিত প্রফেশন সেখানে প্রতিষ্ঠিত করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এই বিশেষ এডুকেশন এক্সপ্রেস। এবং আজকে সনকা এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে আমরা আমাদের সঙ্গে সরাসরি আমাদের অনুষ্ঠানে পেয়ে গিয়েছি প্রফেসর প্রশান্ত মুখোপাধ্যায়কে। অনেক স্বাগত আপনাকে স্যার আমাদের অনুষ্ঠানে। এবং স্যার আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ইকোনমিক্স এবং ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং যে জন্য স্যার এসেছেন সেই বিষয়টা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি বিগত বেশ কয়েক মাস ধরে 2020 একেবারে শুরু থেকে সারা পৃথিবী লড়ছে অতিমারির সঙ্গে। কোভিড-19 বলি, করোনা ভাইরাস বলি, সবাই এটার সঙ্গে এখন কম বেশি পরিচিত, আমরা সবাই জানি। তো এই যে অতিমারি, এই অতিমারির একটা সাংঘাতিক প্রভাব কিন্তু পড়েছে অর্থনীতির ওপর। সারা বিশ্বের অর্থনীতি এক কথায় বিপর্যস্ত, আমার দেশও তার ব্যতিক্রম নয়। আমার দেশের অর্থনীতি বিপর্যস্ত। আমরা যারা টুকটাক কতগুলো শব্দের সঙ্গে পরিচিত সবাই আমরা জানি জিডিপি এখন সর্বনিম্ন। প্রত্যেকে দেখতে পাচ্ছি চারিপাশে বেকারত্বের হার কতটা তীব্র। বহু মানুষ কিন্তু এই অতিমারির জেরে কাজ হারিয়েছেন। আগামী দিনে কি হবে তাদের জীবন, কি হবে তাদের জীবিকা, তারা একেবারে জানেন না। এরকম একটা অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে স্যার সব থেকে বেশি দরকার কিন্তু আপনাদের, কারণ আপনার সাবজেক্ট বা যে বিষয়টা নিয়ে আপনি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, এই পরিস্থিতির মোকাবিলাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রয়েছেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমি প্রথমে এই লকডাউন পরিস্থিতি নিয়ে আপনার কাছে প্রশ্নে যাব যে এই লকডাউন পরিস্থিতির অ্যাকচুয়ালি কি প্রভাব পড়েছে, কারণ আমরা তো জিনিসটা দেখছি ততটা বলছি, কিন্তু আপনারা এই বিষয়টার সঙ্গে যুক্ত, আপনি বলতে পারবেন যে কি পরিস্থিতি পড়েছে আর আপনার স্টুডেন্টরা কিভাবে মোকাবিলা করবে এই পরিস্থিতির। ঠিক দেখুন ম্যাডাম, এটা সবথেকে এখন যে প্রভাবটা পড়েছে সেটা যে কতটা নিদারুণ সেইভাবেই বলবো আমি। গোটা দেশের, শুধু দেশ না গোটা পৃথিবীর উপরে এই যে একটা মহামারী দেখা দিয়েছে, এই মহামারীর প্রভাবে সবথেকে যেটা বাজারে যেটা এফেক্ট ফেলেছে সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি কীরকমভাবে না, বহু লোক কিন্তু তাদের কাজ কিন্তু তারা হারিয়ে ফেলেছে। ঠিক আছে, হারিয়ে কেন ফেলেছে? বিকজ লাস্ট 3 মান্থস ধরে আমরা কি দেখছি যে ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাকশন নেই, ইন্ডাস্ট্রি চলছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের যে গতানুগতিক জীবনধারা সেখানে মানুষ তার সঙ্গে মিশতে পারছে না, সবাই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে। তো এমতো অবস্থায় সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নিশ্চয়ই মানুষ তার নিজেকে ঘরবন্দি করে রেখেছে একটাই কারণে, যে সবাই চাইছে এই মহামারীর হাত থেকে, প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে, নিজেকে বাঁচাতে। তো এরকম একটা জায়গায় যেহেতু মানে এরকম একটা জায়গায় ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু অর্থনীতির উপর বিরাট তার প্রভাব পড়েছে এবং এর ফলেই কিন্তু কাজ হারাচ্ছে, একদম মানে রিসেশন দেখা দিয়েছে, জিডিপি গ্রোথ রেট একদম ত্বরান্বিত গিয়ে ঠেকেছে এবং আগামী দিনে এর প্রভাব কিন্তু আরও বেশিভাবে পড়বে। মানে এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে সবাইকে খুব সচেতন হতে হবে। আগামী দিনে প্রত্যেকটা লোককে কিন্তু, মানে আমি প্রত্যেকটা মানুষকে বলছি, এখন আমি স্টুডেন্টের দিকে আসছি না, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনসাধারণকে সচেতন হতে হবে। ঠিক আছে, আমাদেরকে এটা বুঝতে হবে যে আগামী দিনে আমরা যদি আমাদের জিডিপি গ্রোথকে বাড়াতে চাই, অর্থনীতিকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সেটা সবথেকে জরুরি যে সবাইকে একবদ্ধ হতে হবে এবং একভাবে এগিয়ে যেতে হবে, কাজে যোগ দিতে হবে, কাজ করতে হবে এবং ইন্ডাস্ট্রির অগ্রগতির দিকে আমাদের সবথেকে বেশি মনোনিবেশ করতে হবে। স্যার সবার আগে তো আমার মনে হয় এই বিষয়টার সঙ্গে আমাদেরকে মানসিকভাবে একাত্ম হতে হবে যে অদূর ভবিষ্যতে কিন্তু সমস্যাটা ম্যাজিকের মতো রাতারাতি মিটে যাবে না। কারণ এই যে 3 মাস সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ থাকলো, কলকারখানা বন্ধ, উৎপাদন বন্ধ, ছোট বড় সমস্ত ধরনের প্রতিষ্ঠান বন্ধ, মানুষ নিজেকে ভয় পেয়ে গুটিয়ে রেখেছে, বহু মানুষ কাজ হারিয়ে ফেললেন। এই পরিস্থিতিটা আবার আগের জায়গায় ফিরতে কিন্তু আমাদের বহু সময় লাগবে এবং ভারতের মতন একটা দেশ যা অর্থনীতিতে একেবারে প্রথম সারিতে তো আমরা ছিলাম না, আমরা উন্নয়নশীল, আমরা চেষ্টা করছিলাম এগিয়ে যেতে, সেখানে কিন্তু আমাদের কাছে এটা একটা অনেক বড় ধাক্কা।
যতটা সহজে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বেরিয়ে আসতে পারবে ততটা সহজে তো ভারত বেরিয়ে আসতে পারবে না। চ্যালেঞ্জে বলতে পারি, বিশাল বড় চ্যালেঞ্জ, বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। দেখুন এরকম পরিস্থিতিতে সব থেকে একটা বড় ব্যাপার আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের যদি রুচি রোজগার আমরা হারিয়ে ফেলি, রুচি রোজগারে যদি ফিরে না যায় এবং সেটার সঙ্গে যদি একাত্ম না হই, তাহলে আগামী দিনে কিন্তু আরও ভয়াবহ রূপ দেখা দেবে এই ব্যাপারে। ঠিক আছে, তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে নিজেদের তাগিদে, নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে কিন্তু এই নিজেকে আগে সেভ করতে হবে, নিজেকে আগে বাঁচতে হবে, নিজেকে পরিস্থিতি যেরকম যেরকম সরকার নির্দেশ দিচ্ছে প্রতি মুহূর্তে প্রত্যেককে যে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করা খুব দরকার। এটা একটা সামাজিক প্রকোপ, এই জায়গায় দাঁড়াতে গেলে প্রত্যেককে আগে নিজেকে সুস্থ হয়ে উঠতে হবে। সুস্থ না হয়ে উঠলে কিন্তু আগামী দিনে আমরা যে বলছি যে ইন্ডাস্ট্রির অগ্রগতির কথা আমরা বলছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না যদি আমরা সহযোগিতা এইভাবেই করতে পারি যে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি এবং পুনরায় আমরা কাজে যোগদান করতে পারি এবং ইন্ডাস্ট্রিকে সচল রাখতে পারি, উৎপাদন হবে এবং সেখান থেকে কিন্তু আমাদের ইনকাম হবে। এটা কিন্তু সবাইকে খুব বেশি সচেতন হতে হবে। আচ্ছা স্যার, এবারে আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে যাবো, কারণ স্টুডেন্টরা এই পরিস্থিতিতে কিভাবে ম্যানেজ করবে, যেটা আপনি বলছিলেন যে এরকম একটা লকডাউন সিচুয়েশন, তারা কিভাবে ম্যানেজ করবে, তারা নিজেদেরকে কিভাবে? আমাদের স্টুডেন্ট মূলত তারা টেকনিক্যাল ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ড তাদের, তারা কিন্তু মানে খুবই সচেতন এই ব্যাপারে। আমি বলি একটা কথা বলি ম্যাডাম, যে আমাদের প্রত্যেকটা ছাত্রকে আমরা ইঞ্জিনিয়ারিং কোর্স পড়াই, আমরা ডিপ্লোমা পড়াই, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল পড়াই এবং আরও অনেক কিছু আমাদের এখানে পড়ানো হয়। আমরা কিন্তু প্রথম থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রতি মুহূর্তে সচেতন করি যে জীবনে যখন এরকম আনফর্চুনেট সিচুয়েশন আসবে তখন সেখানে তারা কিভাবে মোকাবিলা করবে, তারা কিভাবে এগিয়ে যাবে, সেখানে কিভাবে পরিস্থিতিকে ম্যানেজ করতে হবে, এগুলো কিন্তু তাদেরকে প্রত্যেক মুহূর্তে শেখানো হয়। পার্টিকুলারলি ধরুন মানে ইঞ্জিনিয়ারিংরা আমরা ভাবি যে তাদের হয়তো তাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারা টেকনোলজি নিয়ে শুধু পড়ে না, এটা কিন্তু ভুল ধারণা। ইঞ্জিনিয়াররা কিন্তু অনেক কিছু সাবজেক্ট পড়ে, যেমন ধরুন পড়ে ম্যাডাম ভ্যালু এথিক্স পড়ে, ইকোনমিক্স পড়ে, ইঞ্জিনিয়ার্স পড়ে, তারপরে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট পড়ে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়ে, অর্গানাইজেশন বিহেভিয়ার পড়ে। এই যে সাবজেক্টসগুলো পড়ছে, এই সাবজেক্টসগুলোকে ভেতরে ঢোকানো হয়েছে আমাদের কোর্সের মধ্যে এই কারণে, যাতে করে কিনা ঠিক দেখুন আজকে দেখুন কীরকম একটা বিপর্যয়, এরকম বিপর্যয় কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু খুব সচেতন, তারা কিন্তু জানে এই পরিস্থিতিকে মোকাবেলা কিভাবে করতে হবে, তারা কিন্তু জানে যে এখানে প্রোডাক্টের কস্ট কী করে এফেক্টিভ করতে হবে, কি করে কস্টকে মিনিমাইজ করতে হবে। আগামী দিনে কিন্তু এমন দিন আসছে যে লোকের কাছে কিন্তু দেখুন কীরকম প্রভাব পড়েছে, এখন প্রভাব পড়েছে লোকের মানে যে পারচেজিং পাওয়ারটা অনেক কমে গেছে, লোকের ক্রয় ক্ষমতা কমে গেছে, লোকের হাতে কিন্তু সেরকম পয়সা নেই। কেন? যেহেতু তারা চাকরি হারিয়েছে, অনেকের কাছে সেরকম পয়সা নেই, সেরকম উৎপাদন নেই, সেরকমভাবে তারা মাইনে হয়তো পায়নি। এইভাবে প্রত্যেকটা মানুষের কাছে ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে। ক্রয় ক্ষমতা যখনই কমে যায় অর্থনীতি বলে, তখন কিন্তু মানুষ কিন্তু খুব মূল্যবান জিনিসের প্রতি দিকে তাদের আগ্রহটা থাকে না বা যায় না, ডিমান্ড কিন্তু তখন ফল করে। ঠিক আছে, ডিমান্ড কিন্তু তখন ফল করে। এই ডিমান্ডটাকে হাই করার জন্য মানুষের হাতে কিন্তু অর্থ আসা খুব দরকার, প্রচণ্ড দরকার। সেই জন্য যেহেতু এই মুহূর্তে এরকম একটা মানে প্যান্ডেমিক সিচুয়েশানে দেখুন যেহেতু তাদের ক্রয় ক্ষমতা নেই, তার জন্য কিন্তু ইঞ্জিনিয়াররা ভালো করে জানে প্রোডাক্টকে এমন করে তৈরি করবে যাতে করে প্রোডাক্ট কস্ট খুবই কম হবে, যাতে লোক সেগুলোকে কিনতে পারে, কেনা সেই ক্ষমতাটা থাকে। যেহেতু তাদের কাছে এখন সেই বেশি পয়সা নেই, আগের মতো যদি পরিস্থিতির কথা আমরা ভাবি যে লোকের কাছে অনেক পয়সা আছে, লোক কিন্তু অনেক মানে হাই ডিমান্ডেড ওরিয়েন্টেড প্রোডাক্টের দিকে যাবে, সে কিন্তু যাবে না। এখন আমাদের কস্ট এফেক্টিভ প্রোডাক্টের দিকে যেতে হবে, খুব কম যে মূল্যের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর দিকে লোকে যাবে। আগে তো লোকে বাঁচবে, তারপরে তো আস্তে আস্তে তার জীবনের ইয়েটা পাল্টে, একদমই সেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে বাঁচার লড়াই। এখন কিন্তু প্রত্যেকের কাছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু বাঁচার লড়াইটা সবার আগে। কিন্তু যেরকম আপনি বলছিলেন স্যার যে শুধুমাত্র টেকনিক্যাল বিষয় তো না, আপনারা বিটেক পড়াচ্ছেন, বি ফার্ম পড়াচ্ছেন, আপনারা আর্কিটেকচার পড়াচ্ছেন, এই যে এতগুলো সেগমেন্টে স্টুডেন্টদেরকে আপনি পড়াচ্ছেন, তো এই প্রত্যেকটা সেগমেন্টের স্টুডেন্টদের এই অর্থনৈতিক বিপর্যয়ে তাদের কন্ট্রিবিউশনটা কি, কিভাবে তারা নিজেদেরকে কন্ট্রিবিউট করতে পারবে? ঠিক, আমি দেখুন প্রথমে আসছি যে আর্কিটেক্ট, ব্যাচেলর অফ আর্কিটেক্ট। ব্যাচেলর অফ আর্কিটেকচার কি হয়, তারা মেনলি যে কাজটা করে, ডিজাইনিং করে, আর্কিটেক্ট করে, মানে প্ল্যান করে, প্রোগ্রাম করে, তারা এই যে করছে, ধরুন দে আর মেনলি
মিনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিনস কনস্ট্রাকশন টাইপ অফ জব, রাইট? তো সেখানে তারা কি ধরুন আগে একটা লোক, ধরুন আজকে লকডাউনের আগের পরিস্থিতি আমি চলে যাই, লকডাউনের আগে একটা লোকের কাছে ধরুন তার কাছে কিছু পয়সা ছিল, সে ভেবেছিল যে আমি একটা 1500 স্কোয়ার ফিটের বাড়ি কিনবো, তার মধ্যে সেই ধারণাটা ছিল এবং তার কাছে সেরকম হয়তো পয়সাও ছিল। সে ভেবেছিল আমি 1500 স্কোয়ার ফিটের বাড়ি যাব এবং সেখানে সে যখন 4টে কোম্পানির কাছে গিয়ে অ্যাপ্রোচ করে তখন সেখানে দেখা গেল যে তাদের যে পার স্কোয়ার ফিটে হয়তো দেখা গেল 2200 টাকা বা হয়তো 2300 টাকা বা হয়তো 2000 এরকম, এবং সেখানে কিন্তু কাস্টমার খুবই স্যাটিসফাইড যে ঠিক আছে এই পার স্কোয়ার ফিটে যদি তারা কেনে তাহলে ফ্ল্যাটটা খুব ভালো হবে, তার মনের মতন হবে, এরকম একটা প্ল্যান করে সে রেখেছিল। এইখানে মানে আর্কিটেক্টের কিরকম ভূমিকা এরকম পরিস্থিতিতে দেখুন সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আগের পরিস্থিতি এখনকার পরিস্থিতি, এখন কিন্তু সেই লোকই কিন্তু চেষ্টা করবে এই যে 2000 টাকা স্কোয়ার ফিট, 2100 টাকা স্কোয়ার ফিট বা 2200 টাকা স্কোয়ার ফিটে যে বাড়িটা তিনি দেখে এসেছিলেন বা যে ফ্ল্যাটটা উনি দেখে এসেছিলেন, উনি চেষ্টা করবেন যে এটা কি করে আরো কমে উনি কিনতে পারেন। কেন আগামী দিনের যে পরিস্থিতি উনি চাইবেন নিজের কাছে কিছু পয়সা থাক, সব পয়সা যতটা ওনার কাছে প্ল্যান ছিল, ধরুন তার কাছে হয়তো প্ল্যান ছিল যে আমি হয়তো 20 লাখ টাকা বা 25 লাখ টাকা আমি হয়তো ফ্ল্যাটের পেছনে ইনভেস্ট করবো, তিনি তো বাজেট কাট করবেন, বাজেট কাট করবেনই, করতেই হবে, পরিস্থিতি ওনাকে বাধ্য করছেন যে এরকম ভাবে ওনাকে কাটলমেন্ট করা, ঠিক আছে, তার বাজেটটাকে কাটলমেন্ট করা। সেমত অবস্থায় উনি কিন্তু সবসময় চাইবেন যে 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 কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে উনি দেখা করেছিলেন তারা যদি এখন তাকে এই সিচুয়েশনে এসে তাকে অ্যাপ্রোচ করে আপনি আগে যেগুলো দেখেছিলেন বা ঠিক সেরকম প্যারালালি আমরা আপনাকে বানিয়ে দিচ্ছি, সেটা আপনাকে 1500 বা 1600 স্কোয়ার ফিটে আপনি পেয়ে যাবেন, তাহলে কিন্তু সেই কাস্টমার কিন্তু ইমিডিয়েট রেডি থাকবে সেটাকে পারচেজ করার জন্য। মানে এখন এই ধরনের অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। সেখানে কিন্তু এই আর্কিটেকচার যারা ইঞ্জিনিয়ার তাদের ভূমিকা কিন্তু অনেক, তারা কিন্তু তাদের কাছে কিন্তু বুঝতে হবে যে এখানে কস্টটাকে কিভাবে এফেক্টিভ করবে, যে মেটেরিয়াল দিয়ে সেগুলো বানিয়েছিল হয়তো সেই ক্যাটাগরির মেটেরিয়াল না দিয়ে তার থেকে একটু কম মেটেরিয়াল দিয়ে তা সেই কস্টটাকে রিডিউস করা, যাতে করে কিনা সেটা মানে একটা কাস্টমারের ক্যাপাসিটির মধ্যে যায় এবং কাস্টমার সেটাকে মানে ডিমান্ড করে যে হ্যাঁ ইয়েস আমার এটাই চাই। তাহলে স্যার এক্ষেত্রে এটা কিন্তু তাদের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ একটা জিনিস আমাকে তৈরি করতে হবে, হয়তো তার জন্য আমার কাছে 3 মাস আগেও 2000 বা 2200 টাকা বাজেট ছিল পার স্কয়ার ফুট, এখন আমাকে সেটা 1500 বা 1600 টাকায় করতে হবে, অথচ কোনোভাবেই কিন্তু কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না, আমাকে কোয়ালিটি বজায় রাখতে হবে, কাস্টমারকে স্যাটিসফাইড করতে হবে, অথচ আমাকে বাজেটটাও কম করতে হচ্ছে। এটা তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ তাদের কাছে, অনেক বেশি ইনোভেশনের দরকার, অনেক বেশি। এবং তাদেরকে এই জন্য ম্যাডাম বললাম যে আমাদের এখানে স্টুডেন্টরা শুধু তাদের টেকনোলজি ওরিয়েন্টেড কোর্সগুলোই পড়ে না, সাবজেক্টসগুলো পড়ে না, তারা কিন্তু অ্যাকোয়েন্টেডে থাকে বিভিন্ন সাবজেক্টস, যেমন বললাম ভ্যালু অ্যান্ড এথিক্স, আমি ছোট্ট করে একটা কথা বলি, ভ্যালু অ্যান্ড এথিক্স তারা কিন্তু পড়ে, প্রত্যেকটা এরিয়াতে কিন্তু পড়ানো হয় ভ্যালু অ্যান্ড এথিক্স। ভ্যালু এথিক্সের যেটা সব থেকে বড় জিনিস মানুষের মধ্যে মূল্যবোধ, দেখবেন এই পরিস্থিতিতে দেখবেন মূল্যবোধ একটা বড় জিনিস, মূল্যবোধ যদি কোনো মানুষ যদি হারিয়ে ফেলে তাহলে জীবনের অগ্রগতির পথে সে কিন্তু অনেকটা পিছিয়ে যায়। মূল্যবোধ কিন্তু অনেক বড় জিনিস, আজকে কিন্তু মূল্যবোধ আমরা অলমোস্ট মানে হারিয়ে যেতে ফেলেছি এই জিনিসটা, কিন্তু এখানে সেই জিনিসটা তাদের মধ্যে এই নলেজটা ইম্পার্ট করা হয়, প্রত্যেকটা বি ফার্ম বলুন, বি আর্ক বলুন, বিটেক বলুন, ডিপ্লোমা বলুন, সবার ক্ষেত্রে কিন্তু এটাকে ইম্পার্ট করা হয় যে তারা যাতে বোঝে কেমন করে ভ্যালুটা রাখবে। লোক একটা জিনিস ডিমান্ড করছে, ঠিক আছে, তার একটা এথিক্স আছে যে আমি তাকে কাস্টমারকে এই পার্টিকুলার স্কোয়ার ফিট কমিট করলাম, সেখানে যে যে মেটেরিয়াল আমি তাকে কমিট করেছি সেটা যাতে কোনো মতে কম্প্রোমাইজ না হয়, ঠিক সেই মেটেরিয়াল যেন তাকে দেওয়া হয়, এটাকে মূল্যবোধের পরিচয় বলে। অর্থাৎ মানুষ জানা উচিত যে আমি তাকে কি কমিট করেছি, আমি তাকে সেটা রাখতে পারছি তো, যদি রাখতে না পারে আগামী দিনে কিন্তু আমি আমার বিজনেস কিন্তু লুজ করব, মানে কাস্টমাররা কিন্তু আমার কাছে আর এসে সেই প্রোডাক্টটা ডিমান্ড করবে না, কখনোই করবে না। এবারে স্যার আসবো আমি একটুখানি ফার্মাসিউটিক্যালস স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ আমরা এই পরিস্থিতিতে একেবারে ফ্রন্টলাইন ওয়ারিয়ার যাদেরকে দেখেছি, যোদ্ধা যাদেরকে দেখেছি, তার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে তারা যারা ফার্মেসির সঙ্গে যুক্ত, যারা হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত, তাদেরকে কুর্নিশ জানানোর কোনো ভাষা নেই আমাদের কাছে। একদম 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 সত্যি, তারাই আজকে দেখুন, আজকে ডাক্তার বলুন, নার্স বলুন বা ল্যাবে যারা কাজ করছে সবাইকে বলুন,
প্রত্যেকটা লোক এরকম একটি দিনে আমরা যখন প্রত্যেকটা মানুষ যখন ঘরের মধ্যে বন্দি রেখেছি, আমরা ভয় পেয়েছি বাইরে যেতে, কোনো কিছু কারোর সঙ্গে মিশতে, সেখানে কিন্তু তারা কিন্তু অনেক ডেয়ার ডেভিল, অনেক কিন্তু এগিয়ে গিয়ে প্রত্যেকটা লোকে, যে রোগীরা এসছে সেই রোগীকে তারা কিন্তু কাছে টেনে নিয়ে তাদের সেবা করেছে, শুশ্রূষা করেছে এবং কিন্তু বাড়ি ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার ধরুন যারা 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 ধরুন বি ফার্মের সঙ্গে যুক্ত আছে, যে ধরনের ওষুধ তারা দিচ্ছে বা যে ধরনের তারা মানে ইকুইপমেন্টসের সঙ্গে যুক্ত, সেখানে কিন্তু তারা অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তারা যদি সাহায্য না করে তাহলে ডাক্তারও সেই জিনিসটা পাবে না, ডাক্তারও কিন্তু তাহলে সেটা প্রয়োগ করতে পারবে না। তো ডাক্তারদেরকে হেল্প করার জন্য, সিস্টারদেরকে হেল্প করার জন্য এই ফার্মাসিউটিক্যালস লাইন্সের লোকরা যারা আছে তাদের কিন্তু অনেক বড় কিন্তু তারা চ্যালেঞ্জ নিয়েছে এবং তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করেছে এবং সত্যি তাদেরকে কুর্নিশ জানাতে হয়। তারা যেভাবে আস্তে আস্তে দেখুন, আজকে কিন্তু গোটা ভারতবর্ষের দিকে তাকান, কিন্তু আমাদের ডেথ রেট কিন্তু অনেকটাই কিন্তু কমেছে, অনেক কম, অনেকটাই কম। অনেক কম। এবং এটা কিন্তু সত্যি উল্লেখযোগ্য, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে আমরা দেখেছি তারা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছে যে হ্যাঁ, ভারতের মতন একটি দেশ যেখানে জনঘনত্ব এত বেশি, আমাদের দেশ তো ইউরোপিয়ানদের মতন নয়, এখানে প্রচুর জনঘনত্ব, এখানে যদি সেইভাবে হতো, মানে যে ধরনের বিপর্যয় আমরা ইটালিতে দেখেছি, ব্রাজিলে দেখেছি বা আমেরিকায় দেখেছি, সেই বিপর্যয় যদি ভারতে হতো তাহলে মানে আমরা দুঃস্বপ্ন কল্পনা করতে পারি না স্যার কতটা খারাপ দিন আসতে পারতো, কোটি কোটি মানুষ মৃত্যুর দিকে চলে যেতেন। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি এত জনঘনত্ব হওয়া সত্ত্বেও আক্রান্তের হার অনেকটাই কম, মৃত্যুর হার তো খুবই কম, পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে সত্যি খুবই কম, এবং সেটা খুব আশাব্যঞ্জক যে এই জায়গাতে আমরা আসতে পেরেছি। এর পেছনেও কিন্তু ফার্মাসিউটিক্যালস এর স্টুডেন্টদের অনেক বড় ভূমিকা রয়েছে। অনেক ম্যাডাম, এরা আমাদের কাছে এগিয়ে এসছে, তারা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা স্টেপে কিন্তু তারা হেল্প করেছে বলেই কিন্তু আজকে আমরা এই জায়গায় আছি। কিন্তু তাদের হেল্পের জন্য কিন্তু ডাক্তারও পেরেছে সেই ওষুধ ঠিক মতো ভাবে দিতে, সেই গুণাগুণটা বজায় রেখে তারা সাপ্লাই করতে পেরেছে এবং সেটা দিয়েছে বলেই কিন্তু রোগীরা কিন্তু ভালো হয়েছে। ঠিক আছে, সে যেভাবেই হোক না কেন, যে ধরনের জিনিসই তারা সাহায্য করে থাকুক না কেন, এটা সত্যি মানে প্রশংসার দাবি রাখে। এবং স্যার এখন তো মানে দুটো প্রোডাক্টের কথা বলতে পারি, সেই দুটো প্রোডাক্ট একেবারে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গেছে। একটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, আমরা প্রত্যেকে এখন ব্যবহার করছি, তার পাশাপাশি ফেস মাস্ক, এগুলো আমরা ব্যবহার করছি। এবং এটাও খুব উল্লেখযোগ্য, আমি জানি আপনিও নিশ্চয়ই এগুলো দেখেছেন বা হয়তো আপনাদের স্টুডেন্টরাও নিজেদের পক্ষ থেকে এগুলো করছে, যে বহু ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা নিজেরা এগিয়ে এসেছে যে আরও কতটা সুলভে আমরা স্যানিটাইজার তৈরি করতে পারি, লোকের কাছে পৌঁছে দিতে পারি, আরও কতটা আমরা জীবাণু নিরোধক ব্যবস্থাটাকে উন্নত করতে পারি। আপনারা কি ভাবছেন স্যার এক্ষেত্রে? দেখুন, আমাদের স্টুডেন্টরাও কিন্তু এরকম অনেক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে এখানে। আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমি জোন ওয়াইজ বলছি, যেমন ধরুন আমাদের বীরভূমের স্টুডেন্ট আছে, আমাদের বাঁকুড়াতে আছে, আমাদের মুর্শিদাবাদে আছে। আমরা কিন্তু এখান থেকে মানে ভার্চুয়ালি মানে ধরুন এখান থেকে তাদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা যে জায়গায় আছো তোমরা কিন্তু মানে এরকম স্যানিটাইজার বা মাস্ক তোমরা যত অল্প কষ্টে তোমরা এগুলোকে সাধারণ লোকের কাছে দাও, তাদেরকে বোঝাও যে এই জিনিসের প্রচণ্ড প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেখানে কিন্তু স্টুডেন্টরা খুবই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে এবং সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার প্রত্যেক জায়গায় যারা যারা যে জায়গা থেকে বিলং করে, ধরুন কেউ মুর্শিদাবাদ থেকে অনেক ফ্যাকাল্টি আসে, অনেক বাঁকুড়া থেকে আসে, অনেকে বীরভূম থেকে আসে, সেখানকার ফ্যাকাল্টিরা কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু সেই পয়েন্টে কিন্তু তারা কিন্তু স্পটে গিয়ে না, আপনি জানেন ভালো করে আমরা সবাই ঘর থেকেই কাজ করেছি, তাদেরকে নির্দেশ দিয়েছে ফোনে যে তোমরা এই জায়গায় যাও, তোমরা এই জায়গায় জোরে এই জায়গা অঞ্চলের লোকদেরকে এক একটা জায়গা জোন ওয়াইজ তারা ভাগ করে নিয়েছে, সেই জায়গায় গিয়ে কিন্তু তারা স্টুডেন্টদেরকে বলেছে তোমরা গিয়ে এগুলোকে বিলি করো, লোককে বোঝাও যে এগুলো খুব দরকার আছে। অনেক লোক ম্যাডাম জানেন তো যে আমাদের ভারতবর্ষে যেখানে সাক্ষরতার হার খুবই কম, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে এটা বোঝানো খুব দরকার যে স্যানিটাইজারটা কি পারপাসে ইউজ হয়, কি উদ্দেশ্যে ইউজ হয় এবং মাস্কটা আমরা কেন মানে পরবো এটা বোঝানো, এরকম একটা সিচুয়েশনে কিন্তু সেখানে কিন্তু এই ইয়াং জেনারেশন পার্টিকুলারলি স্টুডেন্টের কথা বলছি আমরা, এই স্টুডেন্টরা কিন্তু অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে এবং তার জন্য কিন্তু আমরা তাদেরকে একটা পার্টিকুলার একটা মার্কস তাদেরকে ইয়ে করি, এ নিয়ে আমাদের ইউনিভার্সিটিও কিন্তু করে রেখেছে যে শুধু সব কিছু কিন্তু মানে ইয়ে নয় যে বইয়ের মধ্যেই কিন্তু না, বাইরে কিছু এর উপরেও কিন্তু কিছু মার্কস, তার উপরে কিছু মূল্যায়ন হবে এবং সেটা আমরা করেছি এবং আমরা দেখেছি, আমরা শুধু তাদের কথার উপর ভিত্তি না, আমরা সেখান থেকে রেজাল্টও পেয়েছি, আমরা দেখেছি তারা করেছে, তারা ছবিও তুলে এনেছে, তারা দেখিয়েছে, সত্যিই সেটা প্রশংসার দাবি রাখে এবং এইভাবেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ফ্যাকাল্টির সহযোগিতার মাধ্যমে।
স্যার এই যে কথাটা আপনি বললেন যে স্টুডেন্টরা এত ভালো কাজ করেছে বিভিন্ন জায়গায়, তো আমি আপনার কাছে যাব, যেহেতু আপনি তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, তো এই যে স্টুডেন্টরা আজকে এভাবে এগিয়ে এলো, এর পেছনে তো সব থেকে বড় ভূমিকাটা আপনাদের, কারণ আপনারা তাদের কিভাবে তৈরি করেছেন। তো আমি আপনার কাছ থেকে সেটাই জানতে চাই যে কিভাবে আপনারা তৈরি করলেন আপনাদের স্টুডেন্টদের, যাতে এই পরিস্থিতির এত ভালোভাবে তারা মোকাবিলা করতে পারলো, নিজেদেরকে এইভাবে মানসিকভাবে তারা তৈরি করতে পারলো। ঠিক, দেখুন ম্যাডাম, এখানে আমি একটা কথাই বলি, যেহেতু কিছু কিছু সাবজেক্টস আছে, আমি যেগুলো আগেই তো আপনাকে বললাম, যে ভ্যালুজ অ্যান্ড এথিক্স আছে, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আছে, পার্টিকুলারলি একটা আমি পেপারের নাম করছি যেটা তারা ফাইনাল ইয়ারে গিয়ে পড়ে, এখন ইউনিভার্সিটি সেটা সেকেন্ড ইয়ারে ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এই যে পেপারটার নাম অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশন বিহেভিয়ার পেপারটা এমনই, মেনলি এটা ফোকাসড হয় যে একটা এমপ্লয়ির বিহেভিয়ার কীরকম হবে, অর্গানাইজেশনে এমপ্লয়ীদের বিহেভিয়ার কীরকম হবে। আমি স্টুডেন্টদেরকে যখন পড়াই তখন তো তারা স্টুডেন্ট, তখন তো তারা অর্গানাইজেশনে কাজ পায়নি, তাদেরকে ইন জেনারেল ওয়েতে এই জিনিসটা আমি ইম্পার্ট করাতে পেরেছি, ওদের মধ্যে ঢোকাতে পেরেছি যে দেখো এখন তোমরা স্টুডেন্ট, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয়, আমি একজন অনেক মানে দিন ধরেই পড়াচ্ছি এই লাইনে, আমার যেটা মনে হয়েছে যে সবথেকে বড় জিনিস হচ্ছে যে কোনো মানুষের মধ্যে, স্টুডেন্ট তো অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ জিনিসটাকে ঢোকানো। দেখবেন আমরা কিন্তু যখনই কোনো জিনিস দেখি সে বাহ্যিক হোক বা অন্তরের যে কোনো জিনিস হোক, বা আমরা সবসময় আগে নেগেটিভ জিনিসটা চিন্তা করি, আগেই নেগেটিভ কথাটা ভাবি, না এটা যদি হয়, যদি বাইরে যাই তাহলে আমার যদি এই হয়, যদি আমি মানে অনেক আমরা পেপারে পড়েছি, দেখবেন অনেক নার্স চাকরি ছেড়ে দিয়েছে, অনেকে ভয়ে যায়নি। তো এই যে জায়গাটা, এটা কি, এটা কিন্তু তার অ্যাটিটিউডের প্রবলেম। তাকে বুঝতে হবে সে যে প্রফেশনে আছে, সেই প্রফেশনের মূল মন্ত্র হচ্ছে সেবা, সেই সেবার জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড থাকতেই হবে, এবং এই মুহূর্তে সবথেকে বেশি তাকে প্রয়োজন, এবং তাকে বুঝতে হবে সে কিন্তু সেবার জন্য তার কাছে এসছে, এবং তার কাজ যেটা সেটা আগে তাকে করতে হবে, তাকে সেবা করতে হবে। তাহলে বলুন, একটা মানুষ যদি তার পজিটিভ মাইন্ড সেট আপ না থেকে থাকে, তাহলে কিন্তু সে কখনোই সেরকম ধরনের কাজ করতে পারবে না। সেটা ডাক্তার বলুন, শিক্ষক বলুন, লয়ার বলুন, যে কোনো প্রফেশনের লোক বলুন, আগে কিন্তু মানসিকতা থাকতে হবে পজিটিভ। সেই জিনিসটা কিন্তু আমরা প্রথম দিন থেকে কিন্তু ইনকালকেট করার চেষ্টা করি স্টুডেন্টের মাধ্যমে। আজকে স্টুডেন্টরা কিন্তু দেখুন, এই যে আমরা দাবি করছি স্টুডেন্টরা গেছে বাইরে, এরকম ধরনের নানা ধরনের জিনিস বিলি করেছে, এই করেছে, তা করেছে, আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, তাদের যদি মানে পজিটিভ মাইন্ড সেট আপ না থাকতো, আমরা কিন্তু কখনোই তাদেরকে দিয়ে করাতে পারতাম না। তাহলে এবার বলবেন যে তাদের তো মাইন্ড সেট আপ আছেই, না নেই, এটা আমরা ইনকালকেট করেছি। কারোর মধ্যে পজিটিভ মাইন্ড সেট আপ থাকে না ম্যাডাম, আমরা কি করেছি, তৈরি করতে হয়। আমরা প্রথম দিন তাকে বলেছি যে তুমি যদি অর্গানাইজেশনে সবসময় পজিটিভ মাইন্ড সেট আপ তোমার থেকে থাকে, যে কোনো জিনিস পজিটিভলি ভাবো, তাহলে কিন্তু তুমি কিন্তু উন্নতি তোমার একদম অবশ্যম্ভাবী। কারণ তোমার এই পজিটিভ ভাবনাটার মধ্যে কিন্তু সমস্যার সমাধানটা লুকিয়ে আছে, সমস্যার সমাধান লুকিয়ে আছে। তুমি যখন যে কোনো জিনিস দেখবে তার পজিটিভ সাইডটা দেখবে, পজিটিভ সাইডটা যদি দেখার চিন্তা করো বা ভাবো, তাহলে তুমি অটোমেটিক্যালি তুমি যে প্রবলেমটা বা সলিউশনের কথা ভাবছো, তার সলিউশনে কিন্তু তুমি পেয়ে যাবে। আমি আরেকবার একটু অর্থনীতির দিকে আসবো, কারণ এই মুহূর্তে তো অর্থনীতি সব থেকে বড় বিপর্যয়ের মুখে। আপনি এই বিষয়টাই পড়ান, আপনি ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স এর কথা বলছিলেন। তো ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার যারা পড়ছে, সেই সমস্ত স্টুডেন্টদের প্রস্তুতিটা একটা অন্য স্তরের, তাদেরকে অন্যভাবে কাজ করতে হয়, সমাজের একটা বড় অংশের উপর তাদের অবদান রয়েছে। তো সেই স্টুডেন্টদের প্রতি আপনাদের কি বার্তা এবং কিভাবে তাদের তৈরির প্রসেসটা চলছে? দেখুন ম্যাডাম, ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স যে পেপারটা, নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানে ইকোনমিক্সটা কিন্তু এরকম সাধারণ যে আমরা যেটা মানে 11-12 পড়ি বা গ্র্যাজুয়েশনে পড়ি, অনার্স পড়ি বা যাই পড়ি না কেন, ইকোনমিক্সের যে কন্টেন্ট পার্টগুলো আছে এখানে কিন্তু একটু আলাদা। এখানে কিন্তু এই যে পার্টিকুলার পেপারটা ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এই পার্টিকুলার পেপারটা কিন্তু একটু কম্বিনেশন অফ বোথ ইকোনমিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সিটাকে একদম কিন্তু পাঞ্চ করে এই পেপারটা করা হয়েছে। এখানে কিন্তু ইকোনমিক্সে অনেক কন্টেন্ট পার্ট আছে, অ্যাকাউন্টেন্সির অনেক কন্টেন্ট পার্ট আছে। কীরকম আমি আপনাকে বলি, যেটা যে প্রসঙ্গটা আপনি তুললেন, ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্সের সব থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট এই রকম একটা সময়ের মধ্যে, যে আমার স্টুডেন্টরা এখন তারা ফাইনাল ইয়ারে আছে, বা কেউ থার্ড ইয়ারে আছে, কেউ সেকেন্ড ইয়ারে আছে, কেউ ফার্স্ট ইয়ারে আছে,
আমি মূলত সেই সব স্টুডেন্টের কথাই বলছি, ধরুন যারা ফাইনাল ইয়ারে আছে তাদেরকে আমি এই সাবজেক্টটা পড়াচ্ছি যে ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার। সেখানে কিন্তু কস্ট বলে একটা পার্টিকুলার চ্যাপ্টার আছে, কস্ট কত ইম্পর্টেন্ট জিনিস দেখুন। আজকে বর্তমান বাজারের দিকে তাকান, আমি যে আপনাকে আগেই বলেছি যে যখন কোনো প্রোডাক্ট আমি কিনতে যাব, কোনো জিনিস কিনতে যাব বাজারে, যেহেতু আমাদের এখন এরকম একটা সিচুয়েশনে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে, আমরা সবসময় চাইবো এমন, দেখুন না আমি একটা এক্সাম্পল নিচ্ছি, হ্যান্ড স্যানিটাইজারের কথা দেখুন, ভাবুন আমরা যখনই যাচ্ছি যে কোনো জায়গায়, বাজারে যাচ্ছি বা কোনো পার্টিকুলার একটা রিটেল শপে যাচ্ছি, তখন জিজ্ঞেস করছি হ্যান্ড স্যানিটাইজার আছে, কত দাম? না তো 100 টাকা। আমরা তখন জিজ্ঞেস করছি 50 টাকায় নেই, 60 টাকায় নেই, একটু কমে কিছু হবে না? দেখুন সবাই তো একই শ্রেণীর লোক না, প্রত্যেকের শ্রেণীর তারতম্য আছে, কেউ উচ্চ মধ্যবিত্ত আছে, কেউ উচ্চ শ্রেণীর লোক আছে, সবই ইকোনমিক প্যারামিটার বিভিন্ন ভাবে আছে, যার যেরকম ইনকাম। কিন্তু একটা বেসিক টেন্ডেন্সি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, সবাই চায় যে কম দামি জিনিস কিনতে, মানে বেশি দামি যেন না হয়। তো এই হ্যান্ড স্যানিটাইজারের কথাই আমি বলছি, প্রত্যেকে চাইছে যে না 40 টাকা হবে না, 50 টাকা হবে না। তাহলে বলুন এখানে একটা ইঞ্জিনিয়ারদের কত বড় ভূমিকা গ্রহণ করছে। তারা যদি না জানে যে কোনো প্রোডাক্ট কস্ট কিভাবে রিডিউস করা যেতে পারে, ঠিক আছে, যে প্রোডাক্ট কস্ট বাজারে যখন তাদের কোনো টেকনোলজি ওরিয়েন্টেড কোনো জিনিস তৈরি করছে, তখনও কিন্তু সেখানে ওই কস্টের পার্টটা কিন্তু তারা মাথায় রাখছে। আমাকে কিন্তু এখানে কস্ট এফেক্টিভ করতে হবে প্রোডাক্টটাকে। দেখুন কস্ট এফেক্টিভনেসের উপর কিন্তু গোটা বিশ্বে আলোচনা হচ্ছে, আমাদের দেশে আলোচনা তো প্রত্যেক মুহূর্তেই হচ্ছে। আমরা প্রতি মুহূর্তে দেখছি মানে ভীষণ কম্পিটিশন। এরকম প্রতিযোগিতামূলক মার্কেটে কিন্তু সব থেকে অগ্রগণী ভূমিকা গ্রহণ করে কিন্তু ইঞ্জিনিয়াররা, কিন্তু যেহেতু প্রোডাক্টটা তারা তৈরি করে এবং সেখানে কিন্তু প্রোডাক্টকে মডিফাই করা, তাদের কস্ট রিডাকশন করা, ঠিক আছে, প্রোডাক্টকে ডিজাইন করা বলুন, সব কিছু তাদের হাতেই থাকে। হ্যাঁ অবশ্যই তারা প্রত্যেক মুহূর্তে তারা বাজার থেকে, কাস্টমারের কাছ থেকে, কনজিউমারের কাছ থেকে কি করছে, তারা কিন্তু ডে টু ডে ইনফরমেশন নিচ্ছে যে প্রোডাক্টকে আরও কীভাবে তৈরি ভালো করা যায়, মডিফাই করা যায়, সেই ইনফরমেশন নিচ্ছে। কিন্তু আলটিমেটলি এটা তাদের দায়িত্ব, তারা কিন্তু ওটাকে চেষ্টা করছে সেই লেভেলে নিয়ে যাওয়া যাতে করে কাস্টমার কিন্তু আগামী দিনে আরও বেশি সেই প্রোডাক্টটার ডিমান্ড প্লেস করে। তাহলে স্যার খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে এই যে বিষয়গুলো নিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, স্টুডেন্টরা পড়াশোনা করছে, সেক্ষেত্রে আগামী দিনে তাদের প্রফেশনাল ক্ষেত্রে বা তাদের কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে নিশ্চয়ই এই সাবজেক্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ বলেই কিন্তু এই সাবজেক্টগুলো ঢোকানো হয়েছে। এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ছেলে, আমরা আপনাকে বলি যে আমাদের কলেজ থেকে পাস করে অনেক ছেলে গেছে, এবং আমি আমার শুধু কলেজ থেকে পাসের কথা বলবো না, অনেক কলেজ থেকে পাস করে দেখেছি তারা কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে আমার সঙ্গে আগেও আলোচনা করেছে বা করে। ও সেখানে কিন্তু দেখি তারা এতটাই সচেতন কষ্টের ব্যাপারে, কারণ যেহেতু তারা প্রোডাকশানের সঙ্গে মানে লিঙ্কড আছে, জন্য তারা প্রত্যেক মুহূর্তে আমাকে জিজ্ঞেস করে স্যার এইখানে এই ব্যাপারে আমরা কিভাবে এটা করতে পারি। আমি তাদেরকে প্রত্যেক মুহূর্তে এইভাবে সাহায্য করি। এবং তারা কতটা কনসাস ইন দ্যাট সেন্স কি, যে তারা কিন্তু কোম্পানিকে একদম মানে এই হিসেবে চ্যালেঞ্জ নিয়েছে যে না, আমার কিন্তু কম্পিটিটিভ মার্কেটে আমার প্রোডাক্টকে কিন্তু এইভাবে আমরা
এস্টাবলিশড করবো, যাতে করে কি না কিন্তু সেই প্রোডাক্টটা অ্যাকসেপ্টেবিলিটি মার্কেটে অনেক বেশি হয় অন্য প্রোডাক্টের থেকে, যেটা অলরেডি এক্সিস্ট করছে। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে পরবর্তী সময় যখন এই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তারা যখন প্রফেশনাল লাইফে যাচ্ছে বা তারা তাদের কেরিয়ারের ক্ষেত্রে তো অবশ্যই এই সুফলটা পাচ্ছে। আমি জানতে চাই ফাইনাল প্লেসমেন্টের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো কতটা ভূমিকা, কিভাবে হেল্প করে? ঠিক, দেখুন ম্যাডাম, ফাইনাল প্লেসমেন্ট এখন যেভাবে চারিদিকে কোম্পানিরা আসছে, কোম্পানিরা কিন্তু এসে অনেকগুলো রাউন্ডে কিন্তু ফাইনাল প্লেসমেন্টে তারা কিন্তু রিক্রুট করে ছেলেদেরকে। ঠিক আছে, তো যখন ক্যাম্পাসিং হয়, আমি অনেক ক্যাম্পাসিংয়ে অনেক কোম্পানির সঙ্গে থেকে দেখেছি তাদের পদ্ধতি, যে পদ্ধতিগুলো তারা অবলম্বন করেছে বা করছেন, ঠিক আছে, যে পদ্ধতিতে যাচ্ছেন তারা এগোচ্ছেন, সে পদ্ধতিগুলো সম্পূর্ণ কিন্তু খুব আধুনিক। কীরকম? প্রথমেই কিন্তু তারা রিটেন টেস্টে যাচ্ছে না, প্রথমে কি যাচ্ছে, এখন কিন্তু টেকনিকটা কিন্তু তারা একটু চেঞ্জ করেছে। কীরকম ম্যাডাম, আমি আপনাকে বলি, প্রথমে তারা একটা জিডি করছে, গ্রুপ ডিসকাশন করছে, কোনো একটা টপিক, মানে আমাদের খুবই যেটা বার্নিং টপিক আছে সেই টপিক দিয়ে তারা কি দেখতে চাইছে, তারা কিন্তু দেখে একটা ছেলের মধ্যে কতটা লিডারশিপ কোয়ালিটি আছে, কতটা লজিক্যাল, কতটা সে ইন্টারঅ্যাক্টিভ, ঠিক আছে, কতটা তার আইকিউ আছে এবং কতটা ভোকাল, এতগুলো পয়েন্টের উপর সে কিন্তু বিচার করছে এবং তার কমিউনিকেশন স্কিলটা হচ্ছে জাজ করে, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট নাওয়াডেজ ইন দ্য ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা ভীষণ রকমের মানে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যে কমিউনিকেশন স্কিল যদি ডেভেলপ কেউ না করতে পারে, সেই জিনিসটার উপর ইন্ডাস্ট্রিও কিন্তু একটা ছেলেকে যখন নেয়, দেখে তার মধ্যে ল্যাক করছে, তখন কিন্তু তাকে ডেভেলপ করার পিছনে তারা কিন্তু অহরহ কিন্তু এটা চালায়। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখুন এখনকার দিনের ছেলেরা কোনখান থেকে আসছে, মেনলি কিন্তু রুরাল এরিয়া থেকেই বেশি আসছে। ঠিক আছে, রুরাল এরিয়া থেকে, শহর থেকেও আসছে না যে তা না, অবশ্যই আসছে, রুরাল এরিয়া থেকে আসছে। রুরাল এরিয়া কী হয়, যেহেতু তাদের ব্যাকগ্রাউন্ডটা মানে ধরুন বেঙ্গল মিডিয়াম থেকে হয়, ঠিক আছে, তো সেই জায়গায় দেখবেন তাদের মধ্যে একটা জেনারেল টেন্ডেন্সি থাকে, তারা সবসময় কিন্তু কথা বলে ক্লাসে বাংলায় কথা বলতে চায়, অর্থাৎ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কিন্তু তারা ইউজ করতে চায়। এটা জেনারেল টেন্ডেন্সি, এটা সাইকোলজি, এটা হিউম্যান সাইকোলজি। যে কোনো মানুষ কিন্তু তার নিজের ভাষাকে সবার আগে চেষ্টা করে সেই ভাষায় কথা বলতে, সেটা দিয়ে সবথেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে, অবশ্যই স্বচ্ছন্দ বোধ করবে, যেহেতু কিনা একটা স্বাভাবিক প্রবণতা যে আমি ওই ভাষাটাতেই কথা বলবো। একদম ঠিক, যে প্রথম থেকে আমি এই ভাষায় পড়েছি, সেই ভাষায় সেটাকেই করতে চাইবে। কিন্তু আমরা যে বিষয়ের উপর জোর দিই প্রথম দিন থেকে, মানে একদম ভেরি ফার্স্ট ডে আফটার গেটিং দ্য এন্ট্রি ইন দ্য কলেজ লেভেল, তো আমরা যেখানে চাইছি যে আমরা এই ব্যাপারে আমরা অনেক প্রচেষ্টাও নিয়েছি, তো চাই যে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার মানে যাতে করে একটাই ল্যাঙ্গুয়েজে তারা কমিউনিকেট করবে, সেটা হচ্ছে ইংলিশ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। কেন? যেহেতু কর্পোরেট এটা ডিমান্ড করছে, কর্পোরেটের ডিমান্ডের সঙ্গে কিন্তু কিন্তু আমরা এটা করেছি যে না, এবং কর্পোরেটে যখন স্টুডেন্টরা কিন্তু আলটিমেটলি দেখুন 4 বছর পড়াশোনা করে হোক, 3 বছর করে হোক বা 5 বছর করে হোক, আর্কিটেকচারের ক্ষেত্রে আলটিমেটলি দে উইল গো টু দ্য কর্পোরেট সেক্টর, এবং সেখানে কিন্তু সেই কর্পোরেট সেক্টর যাওয়ার পরে কিন্তু তাদেরকে একটা ভাষাতেই মেনলি জোর দিতে হবে, সেটা হচ্ছে ইংলিশ। কেন? সে হয়তো তার পোস্টিং হতে পারে চেন্নাই, তার পোস্টিং হতে পারে ব্যাঙ্গালোরে, তার পোস্টিং হতে পারে মুম্বাই, সেখানে কিন্তু সে কিন্তু নিজের মাতৃভাষাতে স্বচ্ছন্দ বোধ করলেও কিন্তু সেই ভাষায় কথা বলার সুযোগ কিন্তু পাবে না, সুযোগই সে পাবে না কথা বলার। তাহলে সেখানে একটা ভাষায় সে সুযোগ পাবে, সেটা হচ্ছে ইংলিশ। এবং যেহেতু ইঞ্জিনিয়ার একটা ব্যাকগ্রাউন্ড তাদের আছে, সেই জন্য তাদের পজিশনও সেরকম দেওয়া হয়, জুনিয়র ইঞ্জিনিয়ার বা জুনিয়র ম্যানেজার, এরকম ধরনের ডেজিগনেশন তারা পায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিও এক্সপেক্ট করে যে আমার ইঞ্জিনিয়ার যাদেরকে নেওয়া হলো বা যাদেরকে এক্সিকিউটিভ হিসেবে নেওয়া হলো, তারা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ইংলিশে কথা বলবে, এবং তারা এক্সপেক্ট করে যখন কমিউনিকেট করবে তখন কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটাই যেন তারা ইউজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রথম দিন থেকে ছাত্রদের এই বিষয়টার উপর ভীষণ জোর দিই যে কমিউনিকেশন স্কিল কী করে ডেভেলপ করা যায়, ঠিক আছে, লিডারশিপ স্কিল কী করে ডেভেলপ করা যায়। সেখানে কিন্তু রেসপেক্টিভ টিচার, যেমন ধরুন আমি একটা লিডারের মধ্যে কী স্কিল থাকে, লিডার কে হয়, তার মধ্যে কী স্কিল থাকে, সে কি চায়, সে তার সাবঅর্ডিনেটকে কী বোঝাতে চায়, ঠিক আছে, সে কি মিশন ভিশন সেট করে, সেটার দিকে কীভাবে এগোনো যায়, এই জিনিসগুলো প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা স্টুডেন্টকে কিন্তু শেখানো হয়।
তার পড়াশোনার বাইরেও কিন্তু তাকে অনেক অনেক মানে লিডারের এক্সাম্পল নেওয়া হয়, সে লিডারের এক্সাম্পল দিয়ে তাকে বোঝানো হয় এই লিডার কিভাবে কাজ করেছে, সে কিভাবে সাফল্য পেয়েছে, তার সাফল্যের এটা দেখলে সে কিন্তু বুঝতে পারে নিশ্চয়ই তাহলে সেও যদি সেইভাবে এইভাবে করার চেষ্টা করে তাহলে আগামী দিনে সেও কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার পর কিন্তু সে সাফল্য পাবেই। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে তাদেরকে মোটিভেট করি, তাদেরকে এই জিনিসগুলো এই নলেজগুলো ইম্পার্ট করি, ইনকালকেট করি স্টুডেন্টদের মধ্যে, এবং স্টুডেন্টকে অটোমেটিক্যালি তারা কিন্তু সেই লেভেলে পৌঁছে যায়। এবং যেটা দেখা গেছে যে আমাদের সাকসেস রেটটা কিন্তু অ্যাট দ্য টাইম অফ প্লেসমেন্ট কিন্তু খুবই ভালো, খুবই আশাব্যঞ্জক। কারণ যেহেতু আপনারা মানে এক কথায় বলতে গেলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংটা পড়াচ্ছেন না, আপনারা ইন্ডাস্ট্রি রেডি পিপল তৈরি করছেন, যেটা সবথেকে বেশি দরকার, খুব দরকার। ম্যাডাম দেখুন, এখন যদি আমি কোনো স্টুডেন্টকে যদি তাদের পড়ার মধ্যে আটকে রাখি, শুধু পড়তে বলি না, আমাদের অনেক ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস, শুধু সেমিস্টার শুধু মার্কশিট দিয়ে কিছু হয় না, না না না, তাদের অনেক কিছু, খেলাধুলা বলুন, মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলুন, সব কিছুর উপর আমরা কিন্তু জোর দিই, সব কিছুর উপর জোর দিই। জোর এই কারণে দিই, একটা মানসিক বিকাশ কিন্তু তৈরি হয়, কিন্তু শুধু পড়াশোনার উপর না, বাহ্যিক আরও অনেক জিনিসের সঙ্গে যদি সে ইনভলভ হয়, যদি সে নিজেকে ইনভলভ করে, তবে কিন্তু তার মানসিক বিকাশটা কিন্তু আরও বেশি কিন্তু দেখা যায়। যেমন আপনারা এথিক্স শেখাচ্ছেন, তাকে ভ্যালুড শেখাচ্ছেন, তাকে লিডারশিপ শেখাচ্ছেন, কমিউনিকেশন শেখাচ্ছেন, কারণ টিম ওয়ার্ক শেখাচ্ছেন, একটা কাজ একটা সংস্থায় কাজ করতে গেলে দলগত প্রচেষ্টার কতটা ভূমিকা সেটা আপনারা শেখাচ্ছেন, কারণ ইন্ডিভিজুয়াল তো মানুষ এভাবে করতে পারে না, একদম একদম তাকে এইভাবেই কাজগুলো করতে হবে। একদম, যেমন ধরুন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে আমরা একটা সাবজেক্ট পড়ে, ওরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট যেটা 3rd ইয়ারে পড়ে, ঠিক আছে, সেখানে কিন্তু ওদেরকে শেখানো হয় যে টিমে তুমি কি করে কাজ করবে, তোমার রোল কি হবে টিমে, ঠিক আছে। একটা টিমে কি হয়, প্রত্যেকটা মেম্বার কিন্তু ইকুয়ালি কন্ট্রিবিউট করে, প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে, তবে আমরা বলি টিম। আমরা সবসময় যে বলি টিম ওয়ার্ক আমাদের ভালো হওয়া দরকার, টিম এইভাবে হবে। টিম কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকে কন্ট্রিবিউট করবে, কেউ একা কন্ট্রিবিউট করবে না। সেখানে যতগুলো মেম্বার আছে, মেবি দ্যাট টিম কম্প্রাইজিং অফ 7 মেম্বার্স, 8 মেম্বার্স, অর ইট মে হ্যাপেন 6 মেম্বার্স, সেক্ষেত্রে প্রত্যেকটা মেম্বার কিন্তু পার্সোনালি কিছু না কিছু তাকে কন্ট্রিবিউট করতেই হবে। এই যে কন্ট্রিবিউশনটাকে দরকার, তার থেকে এই জিনিসটা বোঝানো হয় সেটাকে কীভাবে করতে হবে, এবং সেখানে একটা লিডার কীভাবে প্রত্যেকটা টিম মেম্বারকে মোটিভেট করবে। মোটিভেশন একটা বড় জিনিস, ঠিক আছে। আমরা যেমন ধরুন কোনো ছেলে, আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে কমিউনিকেশন স্কিলের কথা, মোটিভেশনের পার্টটা বলি। যেমন ধরুন একটা ছেলে ক্লাসে বলছে, স্যার আমি কি বাংলায় বলতে পারবো? তুমি বলতে পারো, কিন্তু তুমি আগামী দিন আর বলতে পারবে না, বা বলবে না। এই মুহূর্তে বলতে পারো কিন্তু আর বলবে না, চেষ্টা করো ইংলিশে বলা। না স্যার যদি ভুল হয়, আমরা ভুল হোক, ভুল করতে করতেই তুমি কিন্তু শিখবে। তুমি লক্ষ্য করো একটা টিচার কিভাবে সে কথা বলছে, কি বলছে, তুমিও চেষ্টা করো। হয়তো প্রথমে সে ভুল করে, এইভাবে করতে করতে জানেন তো ম্যাডাম কি দেখেছি আমরা এটা দেখেছি, কেন আমরা আজকে বলি, কেন আমরা আজকে খুবই কনফিডেন্ট যে আমাদের ছেলেরা সেই লেভেলে গিয়ে তৈরি হয়েছে। আমরা প্রথম ইয়ারে দেখেছি কিন্তু খুব আস্তে আস্তে সে ইংলিশ শিখছে, হয়তো অল্প অল্প বলছে, সবটা ভালো বলতে পারছে না, কিন্তু যখন 2nd, 3rd ইয়ারে যখন যাচ্ছি তখন দেখছি অনেক ডেভেলপ সে করে গেছে। সে কিন্তু যখন করিডোরে যখন ইন্টারাক্ট করছে কোনো ফ্যাকাল্টি মেম্বারের সঙ্গে, বা তার কোনো টিমমেটের সঙ্গে বা টিম মেম্বারের সঙ্গে, তখন কিন্তু সে চেষ্টা করছে কিন্তু ইংলিশে কথা বলা। সেটা কিন্তু আমরা খুব লক্ষ্য করেছি, এবং যেটা সত্যি কিন্তু খুব ভালো লাগে আমাদের, যে হ্যাঁ, যে তারা চেষ্টা করছে, দে আর ট্রাইং দ্যাট লেভেল বেস, যে অ্যাটলিস্ট টু কমিউনিকেট ইন দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। আমরা বলে দিয়েছি, আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তোমরা নট অনলি ইন দ্যাট কি যে তোমরা ক্লাসেই শুধু মানে ইংলিশে কথা বলবে তা না, যখন তোমরা আমাদের কলেজ প্রিমিসেসের মধ্যে থাকবে সবসময় চেষ্টা করবে তোমাদের এই ল্যাঙ্গুয়েজে কথা বলা। দেখা যাচ্ছে যে ছেলেটি বা যে মেয়েটি একেবারে প্রথম দিন ক্লাসে এসেছিল, যে একদমই কনফিডেন্ট ছিল না যে আমি ইংরেজিতে কথা বলতে পারবো, সেই ছেলেটি বা সেই মেয়েটি যখন তার ফাইনাল ইয়ার কমপ্লিট করে কোন একটা প্লেসমেন্টের জন্য বসছে বা বাইরে গিয়ে চাকরি করছে, দেখা যাচ্ছে যে কেউ কখনো ভাবতেই পারবে না যে কোনোদিন এর ইংরেজি বলতে কোনো সমস্যা ছিল, সে এতটাই ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারছে। এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ম্যাডাম। আমরা দেখেছি যে এইটার উপর যদি আমরা জোর দিতে পারি, আগামী দিনে কিন্তু সেই ছেলেটার সাফল্য অনিবার্য, এবং সে সাফল্য পাচ্ছেও কিন্তু, এবং তার রেটটাও আমরা কিন্তু মানে স্ট্যাটিস্টিক্যালি দেখেছি যে আমরা যদি এই বিষয়টার উপর জোর দিই, বা আমরা শুধু দেখুন প্রত্যেকটা ছেলে 4 বছর পড়ছে, বা কেউ 5 বছর পড়ছে, কেউ 3 বছর পড়ছে, প্রত্যেকে কিন্তু সাবজেক্ট নলেজ কিন্তু থাকে, কিন্তু আমি দেখেছি কোম্পানি, যে কথাটা আমি বলছিলাম আপনাকে, কোম্পানির লোকরা এসে কিন্তু সাবজেক্টের দিয়ে কিন্তু একদম লাস্টে যায়, ফাইনাল ইন্টারভিউতে যখন যায় তখন কিন্তু সাবজেক্ট নিয়ে প্রশ্নগুলো করে।
তার আগে কিন্তু তাদের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ জিডি করানো হয়, তারপরে তাদের মধ্যে মানে কি দেখা হয় যে ধরুন কোনো এমন একটা টেস্ট না হলো সাইকোমেট্রিক টেস্ট, সেখানে দেওয়া হয় সে তার কিরকম, সেই জিনিসগুলো যে টেস্টটা নেওয়া হয় সেই টেস্টে কিন্তু তাকে জাজ করা হয় সে কতটা উপযোগী এই জবটার সঙ্গে, একদমই যে জবের জন্য তারা যাচ্ছে আগামী দিনে কোম্পানির লোকের দায়িত্ব পড়ে যে সেই জবটার সঙ্গে সে কতটা মানে স্বচ্ছন্দ, একদম 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 কতটা যোগ্য একজন প্রার্থীকে আমি সিলেক্ট করতে পারলাম, এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই দিকে তাকিয়ে কিন্তু তারা কিন্তু এই সব বিষয়গুলোর উপর জোর দেন এবং তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা এরিয়াতে, যেমন ধরুন আমাদের মেকানিক্যাল আছে, সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, আমরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু তাদের সাবজেক্টগুলো পড়ানোর সময় কিন্তু এই জিনিসগুলোর উপর কিন্তু ভীষণভাবে জোর দেয়। আচ্ছা স্যার, একটা কথা বলি, আর ধরুন এই লকডাউন সিচুয়েশনের আগে পড়াশোনার জায়গাটা যেরকম ছিল, পরবর্তী ক্ষেত্রে তো পুরোপুরি পাল্টে গেল, কারণ তার আগে যেভাবে ক্লাস করানো হতো, যেভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হতো, যেভাবে তারা শিখতো, এখন সেই প্রসেসটা পুরোপুরি আলাদা। কারণ আমরা অনেক কিছু জিনিস মানতে বাধ্য হচ্ছে, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হচ্ছে, সরকারি কিছু নির্দেশ রয়েছে সেগুলোকে মেনে আমাদের কাজ করতে হবে। তো এই যে পরিস্থিতির পরিবর্তনটা, এই পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে আবার নতুন করে স্টুডেন্টদেরকে মানিয়ে নিতে হবে, তারা যাতে এইভাবে কোনোভাবেই তারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে, তাদের যাতে মনে না হয় যে আমাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল। তো এক্ষেত্রে আপনাদের তো সবথেকে বড় দায়িত্ব ওদেরকে মানসিকভাবে বুস্ট আপ করা, প্রস্তুত করা। কিভাবে করছেন সেই কাজটা আপনারা? ঠিক, দেখুন এখন যেহেতু সবকিছু খুব ভার্চুয়ালি হচ্ছে, সবকিছু সব এটা বুঝতে পারছি, আমরা সবই ঘর থেকে করছি, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা সব থেকে বেশি, দেখুন স্টুডেন্টরা পড়াশোনা আগে আসতো কলেজে, রীতিমতন তারা অ্যাটেন্ডেন্স ছিল, তারা করতো, ক্লাস করতো, তাদের ভালো লাগতো। এখন কিন্তু তারা ক্লাস করছে মানে ইয়েতে, মানে ধরুন কি বলবো, ল্যাপটপে, মোবাইলে ক্লাস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে, যেহেতু আমাদের একটা নির্দেশ আছে, আমরা সবাই জানি আমাদেরকে সচেতন হতে হবে, ঘরে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ঠিক আছে, আগামী দিনে বাঁচার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের, এবং আমরা তো মানে কি বলবো, মানে সোসাইটিতে থাকি, আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু সমাজে যদি অন্য লোকের সঙ্গে না মিশলে কি হবে, আমাদের মানসিকভাবে আমরা কিন্তু দেখুন অনেকটা বিপর্যস্ত হয়ে গেছি, সবাই কিন্তু হয়েছে, শুধু এটা স্টুডেন্ট বলে বলবো, সবাই কিন্তু হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের যে মেন্টাল যে একটা সেট আপ আছে, সেটাকে ডেভেলপ করার জন্য আমরা তাদেরকে অনেকভাবে উৎসাহ দিয়েছি। কীরকম আপনাকে বলি, যেমন ধরুন অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা ছাড়া তার কিন্তু ভীষণ মানে গানের দিকে তার শখ, অনেকের আবার গিটারের দিকে শখ, অনেকে গার্ডেনিং এর দিকে শখ, অনেকে আবার এরকম আছে কেউ তো খুব ভালো ছবি আঁকে, ঠিক আছে। আমরা তাকে প্রত্যেক মুহূর্তে তাকে বলেছি, মানে শুধু ক্লাসেস ধরুন পার্টিকুলার একটা 1 আওয়ার একটা সেশন নিচ্ছি, 1 আওয়ার মধ্যে কিন্তু তাকে 1 আওয়ারের বাইরেও কিন্তু অ্যানাদার 10 মিনিটস কিন্তু তাদেরকে আমরা ওটা বলার চেষ্টা করি, যে আমরা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি, তোমরা কি গান নতুন তুলেছো এটা বলো, বা কেউ পেন্টিং করেছে, তোমরা পেন্টিং যদি করে থাকো সেটা দেখাও। এইভাবে কিন্তু তার নিজস্ব এরিয়াগুলো, তার নিজস্ব চয়েসের জায়গাগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি তাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং তারা কিন্তু যথেষ্ট উৎসাহিত কিন্তু এই ব্যাপারে, এবং প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ফ্যাকাল্টি কিন্তু এটা করেছে যে তারা যাতে, এবং অনেক ছেলে দেখিয়েছে, দেখুন স্যার আমরা এই গানটা তুলেছি, নতুন এই গানগুলো ছিল, এই গানগুলো তুলেছি, অনেক ছেলে দেখেছে, এবং তারা গান বাজিয়ে আমাদেরকে শুনিয়েছে এবং দেখাচ্ছে আমরা এই গানটা তুলেছি, এবং সে কিন্তু দেখা যাচ্ছে তার ওই মানে পড়াশোনা ছাড়া ওই ইন্টারেস্টটা অনেক বেশি, বুঝতে পারছেন তো, মানে মেন্টাল নার্সিং এর জায়গাটাও কিন্তু আপনারা করছেন, আমরা ঠিক করি, না হলে হবে না ম্যাডাম। দেখুন শুধু যদি আমরা মনে করি আমরা শুধু যদি তাদেরকে পড়ানোটা খুব ভীষণ মনোটোনাস, একঘেয়েমি, এবং যেহেতু তাদেরকে এরকম ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি সেটা তো আরো বেশি মনোটোনাস, তারা বাড়িতে আটকে পড়েছে, আরো বেশি বাড়িতে আটকে আছে, তারা বন্ধু কাছে যেতে পারছে না, মিশতে পারছে না। এই জায়গায় কিন্তু এই জায়গাটা যদি আমরা যদি তাদেরকে টাচ করি, বলি যে বা বলেছি, যেটা দেখা যাচ্ছে তাদের কিন্তু মানে ইন্টারেস্টটা অনেক বেশি এসেছে। তারা কিন্তু দেখা যাচ্ছে, এই তো আমি আগের সপ্তাহে যখন ক্লাস নিচ্ছিলাম, আমাকে কিছু ছেলে বলছে সিভিলে, স্যার জানেন আমি কিন্তু রিসেন্টলি এই আঁকাটা এঁকেছি, দেখুন তো কিরকম আঁকা, আপনাকে দেখিয়েছিলাম, দেখুন। সেই পড়ার টপিকের শুরু আগে কিন্তু আমাকে সেই জিনিসটা দেখাচ্ছে, এরকম ব্যাপার, সেই টপিকটা আগে দেখাচ্ছে। একটা ছেলে তো বললো, স্যার মনে পড়ে গেল আমি এটা তুলেছি, মানে সেই টপিক আলোচনা করছে, হঠাৎ থামিয়ে সেই গিটার বাজিয়ে সেই ধুনটা আমাকে শোনাচ্ছে। তাই এইভাবে কিন্তু তারা ইনভলভ হয়ে গেছে, বুঝতে পারছেন তো। মানে সেখানে আমিও তাকে আর ইন্টারাক্ট করিনি, আমি তাকে বলেছি ঠিক আছে তুমি মানে অল্প সময় নাও, শুনে আমাকে শোনাও যে তুমি করেছো কিনা। এইভাবে কিন্তু মানে এইরকম লেভেলে গিয়ে আমরা কিন্তু কোনো সময় তাকে নিরুৎসাহ করিনি যে না তুমি পড়ার টপিকে, পড়ার জিনিসে আলোচনা করবে, অন্য কোনো জিনিস আলোচনা করবে না। তারা কিন্তু বাইরেও অনেক জিনিস আলোচনা করেছে, স্যার এরকম মুহূর্ত হয়েছে, আমাদের এখানে এই হয়েছে, আমরা তাহলে কি করব। আমরা তাকে কিন্তু সুপরামর্শ দিয়েছি
যে এমতমস্ত জায়গায় এই জায়গাতে দাঁড়িয়ে তুমি কি করবে, তোমার এখানে কি করণীয়, সেটা সব বুঝিয়েছি আমরা, এবং তারা কিন্তু সত্যিই সেই এটা তৈরি করতে পেরেছে বলে আমার মনে হয়। আজকে যে এত সংখ্যক ছেলেমেয়েরা, এত সংখ্যক স্টুডেন্ট সনক এডুকেশনাল ট্রাস্টের সঙ্গে যুক্ত, তারা বহু স্টুডেন্টরা রয়েছে যারা পাশ করে বেরিয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা সাফল্যের সঙ্গে কাজ করছে। এখন যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, যেভাবে আপনারা ওদেরকে তৈরি করছেন, সেটা একটা দুর্দান্ত প্রসেস, যাতে আগামী দিনে প্রত্যেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। এবং যেমনটা আপনি বলছিলেন, আমরা আলোচনা করছিলাম যে একদম ইন্ডাস্ট্রি রেডি পিপল, আগামী দিনের অর্থনীতির কথা মাথায় রেখে, কারণ আগামী দিনের অর্থনীতি তো পুরোপুরি আলাদা হতে চলেছে, সম্পূর্ণ আলাদা। আমাদের মানে কারিগরি দক্ষতা প্রয়োজন, আলাদা মানসিক দক্ষতা প্রয়োজন, আলাদা কর্মীদের প্রয়োজন, আলাদা বলতে পারি যে আমরা একদম সম্পূর্ণ নতুন একটা জেনারেশন দরকার যে আগামী দিনে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি জানতে চাইবো আপনাদের কলেজ সম্বন্ধে, কারণ অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আমরা এসে গিয়েছি, যেখান থেকে এত কিছু হচ্ছে সেইটা বিস্তারিত জানতে চাইবো। ঠিক, দেখুন ম্যাডাম, আমাদের কলেজ খুবই বড় এরিয়া জুড়ে, মানে 30 একর্স ল্যান্ড আমাদের। সো এই জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা সব, মানে ইন্টিগ্রেটেড ক্যাম্পাস, এটা একটা সমস্ত কিন্তু আলাদা সেট আপ করা আছে আমাদের। মানে আমরা মূলত, আমি কলেজের প্রসঙ্গে যাওয়ার আগে কলেজের ব্যাপারে বলি, অনেকের ধারণা থেকে থাকবে যে এই মূলত যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, তারা কিন্তু তাদের ব্যবসার দিকে বেশি তাদের ঝোঁক, তারা ব্যবসার দিকে বেশি করে, স্টুডেন্টের কাছ থেকে হয়তো বেশি পয়সা নেয়, মোটা অঙ্কের ফিজ নেয়, হয়তো মানে ডোনেশন নেয়। এই যে একটা প্রচলিত ধারণা মানুষের মনে আছে, সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চাই। ব্যাপারে আমি আপনাকে বলি, আমাদের কলেজ কিন্তু লাস্ট 3-4 ইয়ার্স ধরে এই একটা স্ট্র্যাটেজি নিয়েছে। আমরা যেহেতু আমরা সমাজের যেসব অবহেলিত মানুষ আছে, কিন্তু যারা তারা খুব ইন্টেলিজেন্ট, মানে ভালো রেজাল্ট করেছে, ধরুন এইচএসে তারা প্রায় 85% মার্কস পেয়েছে, মেধাবী ছাত্র, তারা জয়েন্টে ভালো র্যাঙ্কও করেছে, কিন্তু এমন র্যাঙ্ক করেছে যে গভর্নমেন্ট কলেজ না পেয়ে তাদেরকে হয়তো প্রাইভেট কলেজে আসতে হলো। সেই প্রাইভেট কলেজের ফিস যখন তারা জানতে যাচ্ছে, তখন দেখছে এত বেশি হাই, তখন কিন্তু তারা পড়ার মতন তাদের আর সেই ক্ষমতাটা থাকছে না, মানে কুলাচ্ছে না, মানে তাদের অর্থনৈতিক পরিস্থিতিটাকে সাপোর্ট করছে না। তার বাবা মা হয়তো বলছে যে আমার ইচ্ছা আছে ছেলেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করানো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার করানো, তাই সেই ইচ্ছা থাকলেও তা কিন্তু সেটা। আমরা কিন্তু এইরকম কিন্তু অনেক ছেলেকে আমাদের কলেজ কিন্তু কি করছে, তাদেরকে একদম ফ্রি পড়াচ্ছে, একদম বলতে গেলে জাস্ট একটা নমিনাল ফিজ নেওয়া হয় তাদের রেজিস্ট্রেশনের জন্য, তাদেরকে কিন্তু আমরা নিই। আমরা কিন্তু এইটা কিন্তু মানে সমস্ত জায়গায় এটা পরিব্যাপ্ত হয়ে গেছে। এটা বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি, এবং লাস্ট 3 ইয়ার্স ধরে এরকম অনেক ছেলে আমরা নিয়েছি, এবং গার্জেনরা কিন্তু এত খুশি যে আমার ছেলে এত ভালো রেজাল্ট করার পর আপনার কলেজই আমাদের এরকম সুযোগ দিল, যার জন্য কিন্তু আমার ছেলে আগামী দিনে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে। এর জন্য আপনারাই কিন্তু খুব আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। দুর্দান্ত উদ্যোগ এটা। হ্যাঁ, এই উদ্যোগটার কথা আমি না বললেই মানে পাচ্ছি না। একজন ফ্যাকাল্টি মেম্বার এবং বহুদিন ধরে আমি কলেজের সঙ্গে জড়িয়ে আছি, এবং এই প্রচেষ্টা সত্যি করে বলতে গেলে, এবং আমাদের মালিক পক্ষ কিন্তু এই ব্যাপারে কিন্তু খুবই সহৃদয় ব্যক্তি, তারা এই ব্যাপারটা চিন্তা ভাবনা করেছেন যে তাদের কিন্তু উদ্দেশ্য শুধু না পয়সা করা, তারা কিন্তু মেধাকে প্রাধান্য দিচ্ছে, এবং এই যে অবহেলিত মানুষ, অর্থনৈতিকভাবে অবহেলিত যারা, তারা কিন্তু তাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে আসছে। তাদের মধ্যে যে এরকম ইচ্ছে রয়েছে, প্রবল ইচ্ছা শক্তি রয়েছে যে আগামী দিনে তারা টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড কোর্স পড়বে, তাদেরকে কিন্তু তারা সাহায্য করছে এইভাবে। এবং তার দৃষ্টান্ত কিন্তু অনেক আছে, আসানসোলে আছে, আছে অনেক জায়গায়, বীরভূমে আছে, বাঁকুড়া আছে, এরকম প্রচুর ছেলে মেয়ে কিন্তু আমাদের কলেজে পড়ছে, কিন্তু একদম অলমোস্ট ফ্রি অফ কস্টে, একটা নমিনাল চার্জ দিতে হয় রেজিস্ট্রেশনের জন্য। আরও একটা বলি যে তাদেরকে কিন্তু মানে আমরা কিন্তু একদম তাদেরকে সব কিছু দেওয়া হয়, তাদেরকে ড্রেস দেওয়া হয়, তাদেরকে বই দেওয়া হয়, সমস্ত কিছু। এবং এই না, তারা কিন্তু দেখা যাচ্ছে এখন ফাইনাল প্লেসমেন্টের কথা হচ্ছে, দেখা যাচ্ছে তারা এত ভালোভাবে, যেহেতু তারা মেধাবী ছেলে, তারা এত ভালোভাবে নিজেকে তৈরি করতে পেরেছে, দেখা যাচ্ছে তারা কিন্তু সেই জায়গায় গিয়ে সব থেকে বেশি সাফল্য পেয়েছে। এবং আমরা মনে করি যে, আমি তো মনে করি, এবং আমাদের গোটা কলেজ খুব গর্ববোধ করে এই জন্য যে এরকম অবহেলিত মানুষকে আমরা সুযোগ দিতে পেরেছি, এবং তারা কর্পোরেটে খুব ভালো সুযোগ পাচ্ছে, এবং এটা আমাদের কাছে একটা বিরাট বড় কিন্তু আশীর্বাদ আমি মনে করি। কলেজের যে বড় প্রয়াস, হ্যাঁ সত্যি একটা বড় প্রয়াস, কিন্তু এটা না বললেই
মানে হবে না। এটা একটা দুর্দান্ত প্রয়াস, দুর্দান্ত একটা প্রয়াস, এবং অবশ্যই এই জন্য কিন্তু আমরাও সড়ক এডুকেশনাল ট্রাস্টকে আমাদের পক্ষ থেকেও আমাদের অনেক কি বলবো অভিনন্দন যে তারা এরকম একটা অসাধারণ প্রয়াস নিয়েছেন। আজকে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত দর্শকরা আমাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে ছিলেন, তারা দেখলেন কিভাবে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎটা আপনি আরও অনেক বেশি সুরক্ষিত করতে পারেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের হাতেই রয়েছে। এটা আমি আমার সমস্ত অভিভাবকদের ক্ষেত্রে বলবো। যখন একটি ছাত্র বা ছাত্রী ক্লাস 12 পাস করে, তখন উচ্চ মাধ্যমিক পাস করে, সবার আগে বাবা মারা ভাবেন যে এবার আমি কোন দিকে নিয়ে যাবো আমার ছেলেটি বা আমার মেয়েটিকে, যাতে সে আগামী দিনে তার নির্দিষ্ট ক্ষেত্রে বা তার পছন্দের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, কোন বিষয় আপনি পছন্দ করছেন, সেই বিষয়টা আগামী দিনে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে। দুই, কোন সংস্থা থেকে, কোন ইনস্টিটিউশন থেকে সেই বিষয়টা আপনি পড়াবেন। তো সেক্ষেত্রে যদি এরকম একটি সংস্থা আমাদের সঙ্গে থাকে, আমাদের সামনে থাকে, সনক ইনস্টিটিউট যে কাজটা করছে, যেখানে প্রত্যেকটি স্টুডেন্টদেরকে আপনারা যত্ন নিয়ে আলাদা করে তাদেরকে তৈরি করছেন, ইন্ডিভিজুয়াল তাদের উপরে আপনি কেয়ার করছেন, যারা দুস্থ অথচ মেধাবী সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের আপনারা প্রায় নিখরচায় শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিটুকু নিয়ে আপনারা তাদেরকে শেখাচ্ছেন, বই খাতা প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পোশাক সবকিছু তাদেরকে দেওয়া হচ্ছে। মানে এর থেকে বড় প্রয়াস আর কি হতে পারে? এবং আগামী দিনে সেই ছাত্রছাত্রীরা যখন জীবনে সফল, এটাই কিন্তু সবথেকে বড় সাফল্য। এটাই আমাদের কাছে বড় পাওনা। আমি মনে করি আমাদের কাছে, আমাদের কলেজের কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে এরা, যে এরকম অবহেলিত মানুষকে আমরা তুলে এনে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারছি, এবং এটা কিন্তু এর থেকে বড় জিনিস মনে হয় না আমাদের কাছে আর কিছু হতো। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের মালিকপক্ষ কিন্তু খুবই মানে কি বলবো, মানে তারা কিন্তু যথেষ্ট হেল্প করে। তাদের ভাবনা চিন্তা অত্যন্ত উদার, যে কতটা সত্যি উদার, সত্যিই উদার। সেই জন্যই তারা এরকম একটা কাজ করেছেন, একটা উদ্যোগী। অবশ্যই আমাদের পক্ষ থেকে প্রশংসার দাবি তো রাখেই, এবং আমি বলবো যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, তাদের কাছে এটাই বার্তা যে আগামী দিনে যখনই আপনি পেশা নির্বাচন করুন আপনার সন্তানের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু পেশা নির্বাচন সেখানেই করব বা সেভাবেই করব বা তাদের পরামর্শ অনুযায়ী করব যারা এই বিষয়টাতে অভিজ্ঞতা সম্পন্ন। সেই সংস্থা, সেই ইনস্টিটিউশন, সেই কলেজ, সেই ইউনিভার্সিটি থেকে আমি আমার ছেলে মেয়েদেরকে পড়াবো, যেখান থেকে তারা আগামী দিনে সফল হতে পারবে। এবং সেই জায়গাটা থেকে একটা অত্যন্ত বিশ্বাসযোগ্যতার নাম হচ্ছে সনকা এডুকেশনাল ট্রাস্ট, যেখান থেকে আজকে আমরা সনকা এডুকেশন এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম। লকডাউন পরিস্থিতির কতটা প্রভাব পড়েছে অর্থনীতির উপর, আগামী দিনে কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যারা এই মুহূর্তে পড়াশোনা করছে, যারা বিটেক পড়ছে, যারা বিফর্ম পড়ছে, বা যারা আর্কিটেকচার নিয়ে ব্যাচেলার কোর্স যারা করছে, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করছে, কিভাবে তাদেরকে আরও মডিফাইড আমি বলবো কোর্সটা তাদেরকে শেখানো হচ্ছে, যাতে আগামী দিনে এই পরিস্থিতির সঙ্গে তারা নিজেদেরকে মানিয়ে নিয়ে একেবারে নতুন কিছু ধারণা, নতুন কিছু পদ্ধতির সঙ্গে নিয়ে তারা পাশ করে বেরোতে পারে। এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে আজকে সংস্থার পক্ষ থেকে ছিলেন প্রফেসর প্রশান্ত মুখোপাধ্যায়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমাদের সঙ্গে ছিলেন বলে। আজকে অনুষ্ঠানের সময় তো আমরা শেষ করে ফেলেছি। আগামী সপ্তাহে একই সময়ে একই দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। অন্য কোনো অবশ্যই প্রয়োজনীয় বিষয় আপনাদের সামনে থাকবে, যেটা প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের আগামী দিনে নতুন দিশা দেখাতে পারবে। এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার। কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।